দু একটি বিক্ষিপ্ত ঘটনার মধ্যেই হচ্ছে ৮৭ উপজেলা নির্বাচন। জাল ভোট দেয়ায় আটক ৭ কর্মকর্তা প্রত্যাহার। তৃতীয় ধাপের নির্বাচনে আগের চেয়ে ভোটার উপস্থিতি কিছুটা বেশি। সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট ভোটার প্রার্থীরা। কড়া নিরাপত্তা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। প্রায় ৮৮% এলাকায় মোবাইল নেটওয়ার্ক সচল। নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যার ঘটনায় আটক ৬ রাজনৈতিক দ্বন্দ্বের জের দাবি স্বজনদের। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে বেশ কিছু এলাকায় সহিংসতা হয়েছে। জাল ভোট দেয়ায় আটক হয়েছে ১৬ জন, আর অনিয়মের দায়ে প্রত্যাহার করা হয়েছে ৭ প্রিজাইডিং কর্মকর্তাকে। ভোট গ্রহণ শুরুর ৩ ঘণ্টা পর ধাওয়া পাল্টা ধাওয়া হয় চট্টগ্রামের আনোয়ারায়। ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয় ২ জন। পটিয়ার পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ও সিল ছিনতাইয়ের ঘটনায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। সুনামগঞ্জের দোয়ারা বাজারে চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলামের এজেন্ট ধারালো অস্ত্র নিয়ে কেন্দ্রে ঢুকে ভোটারদের ভয় দেখানোয় তাকে আটকের পর ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। জাল ভোটের অভিযোগে ফেনীতে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্ট সহ ১৪ জন, ফরিদপুরের সদরপুরে ও বগুড়ার শাহজাহানপুরে ২ জনকে আটক করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে শ্রীমঙ্গলে ৪ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও বগুড়া সদরে ২ প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে বহিরাগত হিসেবে প্রবেশের দায়ে শাহজাহানপুরের শেরপুর পৌরসভার কাউন্সিলর শুভ ইমরানকে আটক করেছে পুলিশ। বাইরে লোকজনে একটু আড্ডু তাদের কথা বাক্য বিনিময় সমস্যা হয়েছে। ওটাও যখন হুলস্থুল করতেছে আমি আবার টিম খবর দিয়ে নিয়ে আসি, এটা ইয়ে করেছি। চাইনিজ চাকু, এটা একটু সুরার মতো, ধারালো সুরার মতো দেখতে। এটা একটু অন্যরকম মডেলের, আমি আর এরকম সচরাচর দেখি নাই, তো সেটা তার কাছে পাওয়া গেছে। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৮৭ উপজেলায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বিঘ্নে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনার প্রস্তুতি। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ১৬টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট নেওয়া হয়। নির্বাচনে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয় কড়া নিরাপত্তা। প্রথম ধাপের সকালের দিকে ভোট কেন্দ্রে উপস্থিতি কম থাকলেও তৃতীয় ধাপের ভোটের দিনে দেখা গেল কিছুটা ভিন্ন চিত্র। পছন্দের প্রার্থীকে বেছে নিতে বুধবার সকাল থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। ভোট দেওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে নারী পুরুষ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন ভোটাররা। ইভিএমে নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি বলেও জানান অনেকে। শত যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। ইভিএমে আমি ভোট দিলাম, ভোট সুন্দরভাবে ভালো ভোট হইতেছে। শান্তিভাবে দিলাম ভোটটা, কোনো জট জামিল নাই। মনোনীতকে আমি 3টে ভোট দেওয়ার আছে, বিধান আছে, আমি 3টে ভোট 3 জনকে দিয়ে দিলাম। এদিকে সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা। এখন ভোটাররা তারা চয়েস করবে তাদের যোগ্য প্রতিনিধি হিসেবে কাকে নির্বাচিত করা যায়, সেই ব্যাপারে আমি সেদিক থেকে বিবেচনায় আমি আশা করছি যে ইনশাআল্লাহ ভোটাররা তাদের পছন্দের ব্যক্তি হিসেবে আমাকে বেছে নেবে। শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিক, যাকে ইচ্ছে তাকে দিক, কোনো সমস্যা নাই। যে অভিযোগগুলো আমাদের এখানকার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদেরকে দিয়েছেন, এগুলা সম্পূর্ণ মিথ্যা, বনোয়াট এবং বিভ্রান্তিকর। এখানে সকাল থেকে অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন চলছিল। অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেন নির্বাচনী কর্মকর্তারা। আমি বলবো যে এখানে সার্বিক ভোটের পরিস্থিতি সুষ্ঠু আছে এবং সুন্দরভাবে আমার কেন্দ্রের ভিতরে কোনো সমস্যা নেই। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে। আমরা সবিশেষ গুরুত্ব দিয়েছি, সেই জন্য এবার নিরাপত্তার সকল ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। ফলাফল ঘোষণার পরেও যাতে করে এটা নিয়ে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না হয়, সংঘর্ষ না হয়, তার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপের নির্বাচনে স্থগিত করা হয় 22টি উপজেলার ভোট গ্রহণ।
সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচনের আরো খবর জানতে এবার আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী জাহিদুল বাশারের কাছে। বাশার, যেমন ধন্যবাদ আপনাকে। দেখুন, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ। এখন যদি কেন্দ্রের মধ্যে কোথাও ভোটের লাইন থেকে থাকে, শুধু তাদের ভোট নেওয়া হবে, বাকিটা ভোট গণনার প্রস্তুতি চলছে। একেবারে সরাসরি বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম এবং মৌলভীবাজারে রয়েছে সহকর্মীরা। চট্টগ্রামে যাব। আলমগীর সাহেব, চট্টগ্রামের আজকে পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী এবং আনোয়ারা তিনটি উপজেলাতে ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে তো সম্পন্ন হয়ে যাওয়ার কথা। এখন ভোট গণনার প্রস্তুত হবে, সেটি জানাবেন। আর ভোটের মানে পরিসংখ্যান জানা গেল না কিনা, কি পরিমাণ আসলে ভোটার ভোট দিয়েছে সেখানে? আনুষ্ঠানিকভাবে একটু আগে আসলে শেষ হয়েছে ভোট গ্রহণ। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের পটিয়ায়। এই মুহূর্তে আমি যেই কেন্দ্রে আছে এটার নাম আল্লাহ উখারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। দেখছেন একটু আগে আসলে এখান থেকে যারা ভোট গ্রহণের দায়িত্বে ছিলেন তারা আসলে ভোট ব্যালট বক্সগুলো উপরে নিয়ে গেছে, সেখানে গণনা শুরু হবে। এবং তারা এর আগে আসলে আমরা দেখেছি এখানে যে গেট আছে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে আর কেউ ঢুকতে না পারে ভোটার। এবং আমরা আসলে 5 মিনিট আগে এখানে কোনো লাইন দেখিনি মানুষের। আপনি দেখছেন এখানে কর্মকর্তারা, নির্বাচনী কর্মকর্তা এবং পুলিশ আছে, তারা আসলে কারা ঠিকঠাক মতো এজেন্ট আছে কিনা তাদের দেখে ভোট গণনা কেন্দ্রে ঢুকাচ্ছেন। এবং আপনি দেখছেন এখানে আরও কিছু কয়েকজন ভোটার আছে, তারা মনে হয় ভোট দিচ্ছে এবং তারা ভোট গণনার কার্যক্রম শুরু করছেন। এবং মোটামুটি সারাদিন আমরা চট্টগ্রামের পটিয়া এবং আনোয়ারা ঘুরে যেটা দেখেছি, সেখানে বেশ কিছু কেন্দ্রে গোলযোগ হয়েছে। বিশেষ করে এই পটিয়ায় পিঙ্গলা, যেটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সেখানে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সেখানে দুই পক্ষের চেয়ারম্যান প্রার্থী, দুই পক্ষের যে সংঘর্ষের কারণে কয়েকজন আহত হয়েছে, তাদেরকে মেডিকেলে নেওয়া হয়েছে। এবং আনোয়ারায় কয়েকজন আহত হয়েছে, বিশেষ করে আনোয়ারার হাইলদগাঁও আক্তারুজ্জামান সরকারি বিদ্যালয় কেন্দ্রে গোলযোগ হয়েছে। সেখানে সংঘর্ষে দুজনের মাথা ফেটে গেছে। এবং আমরা জানি যে ওই উল্লেখ করা প্রয়োজন, সেই কেন্দ্রটা আনোয়ারার সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের এলাকা, তার একদম বাড়ি সেই কেন্দ্রটা। এই যে আনোয়ারার একটি ঘটনা ঘটেছে, পটিয়াতে একটা ভোট কেন্দ্রের ভোট স্থগিত করে দেওয়া হয়েছে। এখন যেটি দেখা যায়, মানে ফলাফল ঘোষণার সময় কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সেই রকম জায়গায় পুলিশ কতটা সতর্ক, বা কোন দিকে বেশি নজর রাখতে হবে, কোন কোন কেন্দ্রে? হ্যাঁ, এটা আসলে আশঙ্কার বিষয়, যেহেতু উত্তেজনা ছিল সবকটি এই দুই উপজেলার অনেক কেন্দ্রে উত্তেজনা ছিল, সে কারণে একটা আশঙ্কা করাই হচ্ছে ভোট গণনার সময় আবার কোনো সংঘাত হয় কিনা। আমরা পুলিশ এবং যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলেন তাদের সাথে আলাপ করেছি, তারা বলছেন তারা আসলে সবসময় সতর্ক ছিলেন এবং যাতে পরবর্তীতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি হতে না পারে সেজন্য তারা সতর্ক আছেন। এবং যে সমস্ত গোলযোগপূর্ণ কেন্দ্র আছে এবং ঝুঁকিপূর্ণ যেগুলো বলা হচ্ছে, সেই সমস্ত কেন্দ্রে তারা অতিরিক্ত পুলিশ এবং মোতায়েন করা হবে বলে বলছে। এবং যারা বিজিবি তারা টহলে আছেন এবং যারা প্রশাসনের কর্মকর্তা আছেন তারাও বলছেন তারা এইগুলোর প্রতি অতিরিক্ত নজর রাখবেন বলে আমাদেরকে। আলমগীর সবুজ, থাকুন আপনি। আমরা একটু চট্টগ্রাম থেকে মৌলভীবাজারে যাব। তুহিনুর রশিদ সেখান থেকে আমার সাথে যুক্ত আছেন। তুহিন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ দুটি উপজেলাতে আসলে নির্বাচন হচ্ছে, সেখানে বেশ কয়েকজন প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করতে হয়েছে, কি ঘটেছিল আর সর্বশেষ ভোট গণনার প্রস্তুতির খবর কি? দেখুন বাসারা, কিছুক্ষণ আগে যে 4টা পর্যন্ত ভোট গ্রহণ এখানে স্টপ করা হয়েছে, অর্থাৎ বন্ধ করা হয়েছে। 4টার পর থেকে যে কয়েকজন আছেন, অর্থাৎ ভিতরে যারা আছেন তাদের ভোট নেওয়া হয়েছে। তবে আমি যে কেন্দ্রটি দাঁড়িয়ে আছি সেটি শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ কেন্দ্রটি। এই কেন্দ্রটিতে আজ দুপুরবেলা দুজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। আমরা যতদূর জেনেছি এখানে এসে যেটি তারা বলছেন এখানকার প্রিজাইডিং কর্মকর্তা, যে এখানে দুজন তারা যে ব্যালট পেপার রয়েছে সেই ব্যালট পেপারে আগেভাগেই সিল মেরে রেখেছিলেন, যার ফলে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি এসে এই বিষয়টি দেখেন এবং তারপরেই মূলত তিনি পদক্ষেপ নেন, অর্থাৎ দুইজনকে এখান থেকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়। এবং শ্রীমঙ্গল সদর জেলা পরিষদের এখানে আরও
দুজন, মোট 4 জন সহকারী রিটার্নিং অফিসারকে, প্রিসাইডিং অফিসারকে এখান থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে 4টা পর্যন্ত যে ভোটের যে উৎসবমুখর পরিবেশ সেটি আমরা দেখিয়েছি। এখানকার আপনাকে জানিয়ে রাখি, আসলে শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ হচ্ছে চা বাগান অধ্যুষিত এলাকা, এবং এই চা বাগানগুলিতে আমরা সকাল থেকে ব্যাপক ভোটার উপস্থিতি দেখেছি, এবং চা বাগানের বাইরে যেসব ভোট কেন্দ্রগুলি সেগুলোতে তুলনামূলক ভোটার উপস্থিতি আমরা কম দেখেছি। অর্থাৎ এখানকার যেসব প্রিসাইডিং কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি বিকেল পর্যন্ত, 3টা পর্যন্ত তারা বলছেন, 3টা পর্যন্ত তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে 30 থেকে 40% ভোট পড়েছে চা বাগানের বাইরে। তবে চা বাগানে এখানে আমরা যতদূর জেনেছি যে এখানে বাগানকে কেন্দ্র করে বিভিন্ন চা বাগানের মধ্যে 70%, 60% ভোট পড়েছে বলে আমরা জেনেছি। এখন আসলে প্রত্যেকটি কেন্দ্রতে যে ভোট গণনা, সেই গণনাটি কাজ এখন চলছে, এবং আমরা প্রত্যেকটি কেন্দ্রের বাইরে দেখেছি এখানে যে প্রার্থীদের যে কর্মী সমর্থক আছেন তারা বেশ উৎসাহ নিয়ে দাঁড়িয়ে আছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনী যেটি আছে তারা কিন্তু তৎপর রয়েছেন, যেহেতু এখন শেষ সময়টা অর্থাৎ গণনার সময় চলছে, সেই গণনার সময় আইন শৃঙ্খলা বাহিনী সহ তারা কিন্তু তৎপর রয়েছেন। তো সব মিলিয়ে 4টা পর্যন্ত নির্বিঘ্নে, এবং আমরা বলতে পারি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মৌলভীবাজারের 2টি উপজেলায় ভোট গণনা চলছে। জি, পরবর্তীতে নিশ্চয়ই আপনাদের কাছ থেকে আমরা ফলাফলের জন্য যাব, ফলাফল জানতে পারবো। আমাদের দুজন সহকর্মী বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছিলেন সেখানে ভোট গ্রহণ শেষে প্রস্তুতির খবর। আরও খবর রয়েছে, একটা বিরতি নিয়ে ফিরে এসে। বিরতির আগে আমরা বিভিন্ন উপজেলা নির্বাচনের যে কেন্দ্র থেকে জানছিলাম খবরাখবর, এবার আমাদের সাথে আরও 2টি জেলা থেকে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। সাতক্ষীরা এবং বগুড়া থেকে জানবো সেখানকার সর্বশেষ ভোট গণনার প্রস্তুতির খবর এবং দিনভর কি ঘটলো। শুরুতেই যাব একটু বগুড়াতে, সহকর্মী হাসিবুর রহমান রয়েছেন সেখান থেকে। হাসিবুর রহমান, বগুড়াতে যে ঘটনাটি ঘটেছে সেখানে একটি প্রতীকের মিল না থাকায়, ব্যালটের সাথে প্রতীকের খানিকটা অমিল থাকায় স্থগিত করা হয়েছে একটি পদ, আর এর বাইরে সারাদিনে ভোট কি পরিমাণ ভোট সেখানে প্রয়োগ হলো সেই বিষয়টি জানবে। একই সাথে এখন গণনার প্রস্তুতির মুহূর্ত চলছে, জানাবেন বিস্তারিত। দুই একটা কেন্দ্র ছাড়া অধিকাংশ কেন্দ্রেই ভোট গণনার যে প্রস্তুতি সেটি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেও ভোট গণনা শুরু হবে। আমি যে কেন্দ্রটিতে রয়েছে এটি শিবগঞ্জ উপজেলার বুলু প্রাথমিক কেন্দ্রে ইতিমধ্যেই ব্যালট বাক্সগুলো একত্রিত করা হয়েছে, এবং গণনার যে প্রস্তুতি সেটিও প্রায় চূড়ান্ত করা হয়েছে, এবং ভোট গণনার কাজ কয়েক মিনিটের মধ্যে শুরু হবে এরকমই আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। এর বাইরে অন্যান্য কেন্দ্র থেকে আমি যে খবরগুলো পেয়েছি সেখানেও ঠিক একই রকমই তথ্য আমরা পাচ্ছি। আর আপনি যেটি প্রথমে জানিয়েছিলেন যে একজন প্রার্থীর প্রতীক নিয়ে একটা সমস্যা, সেই সমস্যার কারণে ইতিমধ্যে আপনি জানেন যে পুরুষ ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন বগুড়া সদর উপজেলার এটিকে স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য যে পদগুলো রয়েছে সেগুলোতে যথারীতি ভোট হয়েছে, এবং সবগুলো কেন্দ্রেই শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে বলে আমরা জানতে পেরেছি। জেলা প্রশাসনের কর্মকর্তারা আমাকে জানিয়েছেন যে 332টি কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রেই এখন পর্যন্ত তাদের কাছে আসা তথ্য অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটারদের যে উপস্থিতি সেটি নিয়ে এক এক কেন্দ্র থেকে এক এক রকম তথ্য আমরা পাচ্ছি। বিশেষ করে এই কেন্দ্রটির কথাই যদি আমরা বলি, এখানে 2258 জন ভোটার রয়েছে, আর এখানে সর্বশেষ যে তথ্য আমার কাছে রয়েছে সকালে 10টা পর্যন্ত মাত্র 5% ভোট পড়েছিল, কিন্তু সেটি বেলা 12টা নাগাদ 35% উন্নীত হয়েছে, এবং 2টার দিকে এটি 51% ভোটে পড়েছে। এরকম কিছু কিছু তথ্য আমরা পাচ্ছি বিভিন্ন কেন্দ্র থেকে। বগুড়াতে তো এই ধাপে, তৃতীয় ধাপে নির্বাচন হচ্ছে বগুড়া সদর, শিবগঞ্জ এবং শাহজাহানপুর, মানে 3 উপজেলায় কি এই উপস্থিতির হার একই রকম? আমি 3টিও জেলার কিছু কিছু কেন্দ্রে গিয়েছি। বলা যায় যে বগুড়া সদরের যে কেন্দ্রটাতে গিয়েছি সেখানে আমার কাছে ভোটারদের উপস্থিতি খুবই কম মনে হয়েছে। এটি প্রি ক্যাডেট স্কুল কেন্দ্র জলেশ্বরীতলা। এর বাইরে শাহজাহানপুরে আমি যে কয়টি কেন্দ্রে গিয়েছি সেখানকার উপস্থিতি আমার কাছে মনে হয়েছে যে সদরের ওই কেন্দ্রের তুলনায় বেশি, আর এখন যে কেন্দ্রটিতে রয়েছে সেটাতে আমার কাছে মনে হয়েছে অন্য যে কোনো কেন্দ্রের চেয়ে ভোট অনেক বেশি পড়েছে। আর একটা বিষয় আমার কাছে লক্ষণীয় মনে হয়েছে যে সকালবেলার দিকে অধিকাংশ এলাকাতেই যে প্রার্থী বা তার সমর্থকদের যতটা না তৎপর আমরা দেখতে পেয়েছি, বিকেলে অর্থাৎ দুপুরের পর থেকে তাদের তৎপরতা আমার কাছে বেশি বলে মনে হয়েছে, এবং তারপর থেকে আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু এলাকায় ভোটের সংখ্যাও বেশ ভালো পড়েছে। পার্সেন্টেজের কথাও যদি বলা যায় সেটিও বেশ উল্লেখ করার মতো। হাসিবুর রহমান, নিশ্চয়ই এই পার্সেন্টেজ আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে। আমরা একটু সাতক্ষীরায় যাই, সহকর্মী আবুল কাশেম রয়েছেন। আবুল কাশেম, একেবারে ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলে
কলোরাতে ভোট হচ্ছে, একটা কেন্দ্রে সেখানে সমস্যা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। কি ঘটেছে সেটি জানাবেন, আর সার্বিক ভোটার উপস্থিতি কেমন ছিল আর এখন কি খবর? আপনি জানেন যে সাতক্ষীরার দুইটা উপজেলা গ্রহণ হচ্ছে, একটি হচ্ছে সাতক্ষীরা সদর এবং অন্যটি হচ্ছে কলারা উপজেলা। এই নির্বাচনে 6 লক্ষাধিক মানুষের ভোট প্রদানের কথা, কিন্তু আমরা আজকে বিভিন্ন কেন্দ্রে যে জিনিসটা দেখেছি, হাসিবুর রহমান বিলু ভাই যেমনটা বলছিলাম যে এখানে আসলে ভোটারের উপস্থিতি খুবই কম। শহরের কেন্দ্রগুলোতে একটু ভোটার থাকলেও আসলে গ্রামের কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে ভোটার উপস্থিতি খুবই কম। যদিও এটি আনুষ্ঠানিকভাবে জানা যাবে যে একটু পরে, সেটি হলো যে কত পার্সেন্ট ভোট সাতক্ষীরা সদর এবং কলারা উপজেলা করতে হবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সহিংসা কথাটি আপনি বলছিলেন, সেটি হলো বিচ্ছিন্ন দুটি জায়গায় ছোটোখাটো দুটি সহিংসতা এবং তার জন্য পুলিশ আটকও করেছে। এছাড়া সাতক্ষীরা এবং কলারা উপজেলায় এই দুটা উপজেলায় ভোট গ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। যে দুটি সহিংসতার ঘটনা ঘটেছে সেটি হলো যে একজন সাতক্ষীরার বয়ারডাঙ্গায়, কলারা উপজেলার বয়ারডাঙ্গা কেন্দ্রে, সেখানে একজন প্রার্থীর পক্ষের প্রতীক নিয়ে একজন ভোটার কেন্দ্রে ঢুকছিলেন, তাই নিয়ে ঝগড়া হয় এবং সেই ঝগড়া থেকে সহিংসতায় রূপ নেয় এবং সহিংসতায় একজনকে সেখান থেকে আটক করে। অন্যদিকে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তুচ্ছ ঘটনায়, অর্থাৎ একজন ব্যক্তির উপরে 4-5 জন যুবক হামলা করে। তাদের অভিযোগ ছিল যে ওই ব্যক্তি নাকি তাদের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ করেছে। এই ঘটনায় সহিংসতা হয়েছে এবং এই সহিংসতায় নজরুল ইসলাম নামের একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে সাতক্ষীরা কলারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে এই ঘটনায় পুলিশ 3 জনকে আটক করেছে। এছাড়া সার্বিক পরিস্থিতি মোটামুটি শান্তিপূর্ণ ছিল। এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে। জি, আবুল কাশেম সাতক্ষীরা থেকে এবং বগুড়া থেকে হাসিবুর রহমান, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন ভোটের পরিস্থিতি। এখন ভোট গণনার প্রস্তুতি চলছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি প্রধান স্টুডিওতে আতিফা আঞ্জুমানের কাছে। বাসা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার চলে যাচ্ছি খবরের অন্যান্য প্রসঙ্গে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বিদ্যুৎ ব্যবস্থার উন্নতির সাথে সাথে প্রায় 88% মোবাইল নেটওয়ার্ক সচল হয়েছে। 3 দিন ধরে ভেঙে যাওয়া খুঁটি মেরামত, গাছ অপসারণ ও সংযোগ পুনর্স্থাপনের কাজ করছেন বিদ্যুৎ অফিসের কর্মীরা। ঘূর্ণিঝড়ে বাগেরহাটের 5.25 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বুধবার দুপুর নাগাদ 3 লাখের বেশি গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়। আজকের মধ্যে জেলার 90 থেকে 95% সংযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিদ্যুৎ অফিস। এরই মাঝে খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুরে 90%, নোয়াখালী ও লক্ষ্মীপুরে 80% এবং বরিশালে 70% সংযোগ স্বাভাবিক হয়েছে। পটুয়াখালীতে সন্ধ্যা নাগাদ 60% বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। তবে বরগুনায় এখনও 4 লাখ, ভোলায় 3.5 লাখ এবং ঝালকাঠিতে 1 লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন। 70,000 গ্রাহকের ভিতরে আমার 3,000 গ্রাহক চালু হয়েছে। আমরা যথাসম্ভব দ্রুতই কাজ শেষ করার জন্য চেষ্টা করব, যত তাড়াতাড়ি পারি গ্রাহককে বিদ্যুৎ দিয়ে আমরা ঘরে ফিরব আর কি। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল দুপুরে তিনি সরকারি মোজাহার বিশ্বাস কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন। এ সময় তিনি 2000 দুর্গত মানুষের হাতে ত্রাণ সহায়তা তুলে দেবেন। ঘূর্ণিঝড় রিমালের ক্ষতচিহ্ন উপকূলে স্পষ্ট হচ্ছে। কেবল পটুয়াখালীর কলাপাড়া উপজেলাতে দুর্গত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫,১৩০ জনে। ৭৫০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। 22টি জায়গায় 9 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে প্রায় ২৫০০ পুকুর ও ৭৫০ মাছের ঘের। ২০,০০০ হেক্টর আবাদি জমি লোনা পানিতে ডুবে গেছে। এসব দুর্গত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার কলাপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে তিনি সরকারি মোজাহার বিশ্বাস কলেজ মাঠে ভাষণ দিবেন এবং 2000 দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কলাপাড়া বন্যা দুর্গত এলাকার মানুষের দুঃখ দুর্দশার সচক্ষে দেখার জন্য আগামী 30 তারিখ কলাপাড়া আসতেছেন। আমরা স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃত্বে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। 30 তারিখের সমাবেশে আমরা লক্ষাধিক লোকের সমাবেশ ঘটাবো এবং কলাপাড়াবাসী জননেত্রী শেখ হাসিনাকে এক পলক দেখার জন্য জনসভা স্থলে উপস্থিত হবে। এরই মাঝে কলাপাড়ায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে 3000 পুলিশ সদস্য সহ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও র্যাব সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশের বিভিন্ন জায়গা পরিদর্শন শেষে আমাদের কলাপাড়া আসবেন এবং কলাপাড়া এসে তিনি
এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তিনি নিজে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করবেন। তার আগমন উপলক্ষে আমরা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছি। এর আগে 2022 সালের 21 মার্চ পায়রার 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করতে কলাপাড়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলের বহু এলাকায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিদিনই লোকালয়ে জোয়ারের পানি ঢুকছে। এতে পানিবন্দী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার, নিঝুম দ্বীপ সহ অনেক এলাকার বাড়িঘর ও ফসলি জমি এখনও পানির নিচে। ঘূর্ণিঝড়ে উপজেলায় 33,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। 3,000-এর বেশি কাঁচা ঘর, 60 কিলোমিটার কাঁচা সড়ক, 8,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। মারা গেছে 2,000-এর বেশি গবাদি পশু। বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা ও রামপাল উপজেলার নিম্নাঞ্চলে এখনও অনেক পরিবার পানিবন্দী। তবে সকাল থেকে কিছু কিছু এলাকায় পানি নামতে শুরু করেছে। বৃষ্টি না হওয়ায় খাগড়াছড়ির মাইনি ও চেঙ্গি নদীতে পানি কমেছে। বাড়িঘরে ফিরেছেন বন্যার্তরা। সকালে দীঘিনালায় ত্রাণ সহায়তা দিয়েছে সেনাবাহিনী। খাগড়াছড়ি সাজেক সড়ক থেকে পানি নেমে যাওয়ায় যান চলাচল শুরু হয়েছে। তবে এখনও স্বাভাবিক হয়নি লংগদুর সাথে সারা দেশের সড়ক যোগাযোগ। বৈরী আবহাওয়া এবং ভারী বৃষ্টিতে রাজশাহীতে গাছেই নষ্ট হয়ে যাচ্ছে লিচু। কালচে আকার ধারণ করার পাশাপাশি ফেটে যাচ্ছে সুস্বাদু ফলটি। এছাড়া ঝরে পড়ছে ফজলি, লক্ষণভোগ ও আশ্বিনা জাতের আম। এই অবস্থায় পরিপক্ক ফল দ্রুত বাজারজাতে পরামর্শ কৃষি বিভাগের। জ্যৈষ্ঠ শুরুতে রাজশাহীর বাজারে উঠতে শুরু করে দেশি জাতের লিচু। নামানোর অপেক্ষায় ছিল পূরবী, চায়না, বেদানা সহ বেশ কিছু জাত। এরই মধ্যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে লণ্ডভণ্ড চাষিদের স্বপ্ন। এবার মুকুল ভালো আসলেও তীব্র তাপপ্রবাহ, এরপর ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছেই নষ্ট হচ্ছে লিচু। এ অবস্থায় লোকসানের শঙ্কায় রয়েছেন বাগান মালিকরা। গাছে ফল ছিল, কিন্তু বর্তমানে তাপদহে লিচু একবারে পুড়ে গেছে এবং ঝড়ে অনেক সব পড়ে গেছে। নিচে তো ধরেন যে পুড়া বাদ হয়ে গেছে, নিচে ধরেন যে আর করার কিছু না, এগুলো ফেলে দিতে হবে। নিচে 70-80 টাকা খরচ করছি, সে টাকাটাও আমরা পাবো না, এবং যেটা আছে গাছে সেটাও এখন ফেটে চলে যাবে রোদের তাপে। লিচুর পাশাপাশি ঝরে পড়ছে গাছের আম। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি এড়ানোর সুযোগ নেই উল্লেখ করে পরিপক্ক ফল দ্রুত বাজারজাতের পরামর্শ কৃষি বিভাগের। আমাদের কৃষকদের কাছে যে পরামর্শ হচ্ছে সেটা হলো যে আপনারা দ্রুত হারভেস্ট করবেন, হারভেস্ট করে বাজারে এটা বাজারজাত করতে হবে, এটা বিক্রি করা। তাছাড়া অন্যভাবে এটা রিকভারি, দাগটা কালো দাগ বা রিকভারি করা সম্ভব না। এবার রাজশাহীতে 30,800 টন লিচুর উৎপাদন লক্ষ্য এবং আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,315 টন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। আটক করা হয়েছে 6 জনকে। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের স্বজনরা। মঙ্গলবার রাতে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় নিহত হন আওয়ামী লীগ নেতা মাহবুবুল। এ সময় আহত হন আরও 2 জন। মঙ্গলবার রাতে নরসিংদীর ভগীরথপুর মাজার এলাকার ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে বাসায় ফিরছিলেন মাহবুবুল হাসান। সঙ্গে ছিলেন দলের আরও কয়েকজন নেতাকর্মী। পথে হামলা চালায় 7 থেকে 8 জন অস্ত্রধারী দুর্বৃত্ত। এ সময় গুরুতর আহত হন মাহবুবুল হাসান সহ 3 জন। উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে মাহবুবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত 2 জনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। পরিকল্পিতভাবে হামলার অভিযোগ স্বজন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের। গুলি করছে সবাই, ওর বাপু বের এক গুলি লাগছে, ওরা বেরো গুলি লাগছে। আমরা এই জায়গায় ওই চিবা ছিল, চিবার মধ্যে দাঁড়াইছি, আমরা খালি কমাইছি যে বাইরে মারতেছে, বাইরে মারতেছে, বাইরে মারতেছে। উনি জনপ্রতিনিধি ছিল, উনি অত্যন্ত ভালো মানুষ ছিল, সকলে উনার প্রশংসা করে, জনপ্রিয় ব্যক্তি ছিল। উনাকে এ ধরনের নির্মমভাবে, নৃশংসভাবে হত্যা করবো, এই লাশটা আমরা দেখতে পারছি না। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি এলাকায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংবাদ পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমি হাসপাতালে এসেছি। আসার পরে 2 জনকে ঢাকা রেফার করা হয়েছে, আর সাবেক চেয়ারম্যান মাহবুব চেয়ারম্যানকে মৃত ঘোষণা করা হয়েছে। অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে, আর সকল সংস্থাই কাজ করছে। রাজনৈতিক বিরোধ এবং মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থানের কারণে হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এভারেস্ট এবং লোৎসে জয় করে দেশে ফিরেছেন চট্টগ্রামের সন্তান বাবর আলী। বুধবার দুপুরে চট্টগ্রামের অলিয়ান্স ফ্রান্সেস মিলনায়তনে সংবাদ সম্মেলনে এভারেস্ট জয়ের গল্প শোনান তিনি। আগামীতে পৃথিবীর সব পর্বতে লাল সবুজের নিশান উড়ানোর প্রত্যয় জানান। মঙ্গলবার কাঠমান্ডু থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামার পর তাকে সংবর্ধনা জানানো হয়। নিজ শহরে ফিরে এসে এভারেস্ট জয়ের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বলেন 1 ঘন্টা 40 মিনিট এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করেছেন। এভারেস্ট জয়ের চেয়েও অভিযানের খরচ যোগানো বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বাবর আলী। তাই তরুণদের পর্বত আরোহণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।